চারপাশে যেদিকেই তাকাবেন দেখবেন সবাই ছুটছে, ব্যস্ততার সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাড়াহুড়ো, ছুটে চলার এক অদৃশ্য প্রতিযোগিতা। রাস্তার রেড লাইট গ্রিন হলেই দেখবেন সবাই অদ্ভুতভাবে ছুটে চলেছে, বন্দুকের গুলির বেগে সবাই ছুটছে। আর ট্রাফিক লাইট গ্রিন হওয়ার 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আপনি যদি আপনার গাড়ি নিয়ে এগিয়ে যেতে না পারেন, তাহলে পেছনের ব্যক্তি হর্ন দিয়ে দিয়ে আপনার কানের অবস্থা খারাপ করে ফেলবে। মনে হবে কোথাও আগুন নেভাতে চলেছে। পৃথিবী থেকে যেন দিন দিন হারিয়ে যাচ্ছে পেশেন্স। হ্যালো এভরিওয়ান, আমি আফরিন। কথাই বলে ধৈর্যের ফল মিষ্টি হয়। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো পেশেন্স আর পারসিস্টেন্স নিয়ে। আজকের এই দৌড়ে চলা জেনারেশনদের বলবো আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে, কারণ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে আপনাদের ভেতরে একটু হলেও স্থবিরতা আসবে। আর এটি আপনাদের জন্য একটি চ্যালেঞ্জ। আপনারা কি এত বেশি পেশেন্স ধরে রাখতে পারবেন যে আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন? চলেন তাহলে শুরু করা যাক। একটা শব্দ আছে ডিফিকাল্ট। আমার মনে হয় না যে জিম কুরিয়ারের চেয়ে ভালোভাবে আর কেউ এই শব্দের বর্ণনা দিয়েছেন। জিম কুরিয়ার ছিলেন একজন সাকসেসফুল টেনিস প্লেয়ার। দীর্ঘ সময় ধরে তিনি শীর্ষস্থানে ছিলেন। ডিফিকাল্ট শব্দের ডেফিনেশন তার চেয়ে ভালোভাবে আর কেউ দেয়নি। তিনি বলেছিলেন, ইফ ইটস ইজি ইট ক্যান বি ডান রাইট নাও, বাট ইফ ইটস ডিফিকাল্ট ইট উইল টেক সাম মোর টাইম। কি চমৎকার কথা! হি সেইড গুড থিংস আর ডিফিকাল্ট অ্যান্ড দে টেক টাইম। যে কোনো কাজ যদি খুব দ্রুত শেষ হয় তাহলে তার ভ্যালু থাকে না। তাজমহল নির্মাণ করতে সময় লেগেছিল 20 বছর। মনে রাখবেন, সময়ের চুলায় পরিশ্রমের কাঠ দিয়ে যা রান্না করা হয় তা ইতিহাসে স্বাক্ষর রেখে যায়। কিন্তু আজকের এই ছুটে চলা ইমপেশেন্স জেনারেশনদের অতি দ্রুত কোটিপতি হওয়া চাই। ডে বাই ডে তাদের ভেতর থেকে যেন পেশেন্স হারিয়ে যাচ্ছে। সবকিছুই দ্রুত চাই, এভরিথিং। ম্যাগির মতো জাস্ট 2 মিনিটে সবকিছুই হতে হবে। কিন্তু জীবন তো আর ম্যাগির মতো জাস্ট 2 মিনিটে গড়ে ওঠে না। ধৈর্যের পরেই সবকিছু হয়। মালি যদি 100টি গাছ লাগিয়ে তাতে রোজ পানি দেয় এবং যদি বেশি পরিমাণে পানিও দেয়, তারপরেও ফল তখনই ধরবে যখন ফল ধরার সময় হবে। একজন ব্যক্তি তার বাগানে গাছ লাগিয়ে রোজ পানি দিত। তিনি প্রতিদিন চেক করত এখনই বুঝি ফল ধরবে, ফল ধরলো কিনা। এরকম কখনোই হয় না। মনে রাখবেন, প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। 2200 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার অ্যান্ড এক্সট্রিম প্রেশার অফ 7,25,000 পার স্কোয়ার ইঞ্চ, এরপরেই গিয়ে হিরে তৈরি হয়। আপনি কি জানেন এই পুরো প্রসেস কমপ্লিট করতে কত সময় লাগে? 1 বিলিয়ন টু 3 বিলিয়ন ইয়ার্স। দ্যাট মিনস 100 কোটি বছর সময় লাগে একটি হীরা তৈরি করতে। প্রকৃতি থেকে আপনি সবচেয়ে বড় যেই শিক্ষা পেতে পারেন সেটি হলো পারসিস্টেন্স, অর্থাৎ ধৈর্য। বাচ্চা যদি নর্মালি হয় তাহলে তার ডেলিভারি হতে 9 মাস সময়ই লাগবে। পৃথিবীতে এমন কোনো টেকনোলজি নেই যে 5 মাসের মধ্যে বাচ্চার ডেলিভারি হয়ে যাবে। পৃথিবীতে এমন কোনো বাবা মা নেই যারা চায় তাদের বাচ্চার প্রিম্যাচিওর বার্থ হোক। পৃথিবীতে প্রত্যেকটি বাবা মাই চায় তাদের বাচ্চা যেন সঠিক সময়ে সঠিকভাবে ডেলিভারি হয়, আর বাচ্চা পুরোপুরি যাতে সুস্থ হয়। এক্ষেত্রে কোনো বাবা মাই ইমপেশেন্ট হয় না। তাহলে আসল দুনিয়ায় এত তাড়াহুড়ো কেন? কেন সবকিছু জলদি শেষ করার নেশা আপনাদের উপরে চেপে বসেছে? আর এভাবে যখন সফলতা আসে না, তখন আপনারা নিরাশ হয়ে যান। আজকের এই দৌড়ে মানুষ সবচেয়ে বড় ভুল কি করছে? কিছু মানুষ ঠিক সেই ছেলেটির মতো, যে একটি কূপ খনন করছিল। মাত্র 20 ফিট খনন করার পরে যখন সে সেখান থেকে পানি পেল না, তখন তার মনে হতে লাগলো সে ভুল জায়গায় খনন করছে এবং তার ধৈর্য শেষ। সে অতঃপর আরেক জায়গায় কূপ খনন করা শুরু করলো। এরপর 30 ফিট খনন করার পরে সে ভাবলো এখানেও পানি নেই, আর তৃতীয় জায়গায় খনন করলো 20 ফিট। যখন সেইখান থেকেও পানি পাওয়া গেল না, তখন চতুর্থ জায়গায় খনন করা শুরু করলো। তার মধ্যে এই রিয়ালাইজেশনই হলো না, ধৈর্যের সাথে যদি সে এক জায়গায় খনন করত 70 ফিট পর্যন্ত, তাহলে সে সেখান থেকে পানি পেত। সবারই মনে হয় অতি দ্রুত যদি কোনো কিছু অ্যাচিভ করা যেত, আর অ্যাচিভমেন্টে যদি কোনো কারণে দেরি হয় তাহলে মনে হয় প্রসেসের মধ্যেই প্রবলেম আছে। প্রবলেম শুধু এখানেই শেষ না, প্রবলেম আরো বড় আকার ধারণ করে তখন যখন প্রতিবেশী কেউ কূপ খনন করছিল এবং সে পানি পেয়েছে, অ্যান্ড আপনি আরো ইমপেশেন্ট হয়ে নিজের সাথে তার কম্পেয়ারিজন শুরু করেন। আমার কিছুই হলো না, তার তো সবকিছুই হচ্ছে। এমনটা হয় কিনা আপনাদের একটা পুরনো গল্প শোনাই। ওয়ান্স আপন এ টাইম একটা হাতি এবং একটা কুকুর খুব ভালো বন্ধু ছিল, অ্যান্ড দে বোথ বিকাম প্রেগনেন্ট অ্যাট দ্য সেম টাইম। 2 মাস পরে কুকুরটি 4টি শাবকের জন্ম দিল এবং সে তার বন্ধু হাতির সাথে দেখা করতে গেল তার বন্ধুর কি অবস্থা, তার বন্ধু কয়টি শাবকের জন্ম দিয়েছে এই খবর নেওয়ার জন্য। কিন্তু যখন সে তার বন্ধু হাতির কাছে পৌঁছালো, তখন সেখানে কোনো কিছুই ছিল না। কুকুর তখন আবারও তার নিজের জায়গায় ফিরে গেল এবং 2 মাস পর আবারও 4টি বাচ্চাকে জন্ম দিল। এরপর সে হাতির সাথে দেখা করতে গেল। সে আবারও জিজ্ঞেস করলো, তোমার কি হলো? হাতি মাথা নেড়ে না বলল। কুকুরটি আবারও ফিরে গেল।
4 মাস পর কুকুরটি আবারও কয়েকটা বাচ্চার জন্ম দিল। সে চিন্তা করলো সে তার বন্ধু হাতির সাথে দেখা করতে যাবে। সে সেখানে গেল যেখানে তার বন্ধু হাতিটি ছিল, কিন্তু সেখানে আগের মতোই কোনো কিছুই ছিল না। সে তার বন্ধুকে জিজ্ঞেস করলো, এবারে তোমার কি অবস্থা? তার বন্ধু হাতিটি বলল, আগের মতোই, অ্যাজ ইউজুয়াল, এখনো বাচ্চা হয়নি। তখন কুকুরটি আশ্চর্য হয়ে তাকে প্রশ্ন করলো, আর ইউ শিওর ইউ আর প্রেগনেন্ট? কারণ আমরা একই সাথে প্রেগনেন্ট হয়েছিলাম, আর তখন থেকে 3বারে আমি মোট 12টি বাচ্চার জন্ম দিয়েছি। তারা এখন বড় কুকুরে পরিণত হয়েছে, আর এখন পর্যন্ত তুমি একটি বাচ্চারও জন্ম দিলে না, হচ্ছেটা কি? এবারে হাতিটি তাকে একটি আশ্চর্যজনক উত্তর দিল, এখানে এমন একটি বিষয় রয়েছে যা আমি তোমাকে বোঝাতে চাই। আমার শরীরের ভিতরে আমি যাকে লালন করছি সে কোনো কুকুর ছানা নয়, সে একটি হাতির বাচ্চা, আর আমার এই বাচ্চাটিকে জন্ম দিতে 2 বছর সময় লাগবে। কিন্তু যখন আমার বাচ্চা মাটিতে পা রাখবে, পুরো পৃথিবী তার অস্তিত্বকে অনুভব করবে। আর যখন আমার বাচ্চা রাস্তা পার হবে, তখন লোকজন মুগ্ধ হয়ে তাকে দেখবে। আমার বন্ধু, আমি কোনো কুকুর ছানা জন্ম দিচ্ছি না, আমি একটি হাতিকে জন্ম দিচ্ছি, অ্যান্ড ইট উইল টেক টাইম। এই জীবন সংগ্রামে কখনো পেশেন্স হারাবেন না। যখন দেখবেন অন্যদের প্রার্থনা পূর্ণ হচ্ছে, তখনও তাদের সাথে নিজেকে কম্পেয়ার করবেন না। কারণ ধৈর্যের সাথে সফর এমন এক সফর যা তার সফরকারীকে কখনোই পড়ে যেতে দেয় না, কারোর সামনে কখনো মাথা নত করতে দেয় না, আর কারোর চোখে কখনো ছোট হতে দেয় না। এই পৃথিবীতে এমন অনেকেই আছে যাদের সম্পর্কে জানলে আপনার তাদেরকে পাগল বলে মনে হবে। আপনার মনে হবে তারা এই পৃথিবীর বাসিন্দাই না। আজ যেখানে সবার 2 মিনিটে ম্যাগি স্টাইলের সফলতা চাই, সেখানে এমন একজন ব্যক্তির কথা বলবো যিনি জীবনের প্রতিটি মোড়ে হেরেছেন, বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু কখনোই হার মানেননি। তিনি 1বার না 2বার না 1009বার ফেইল করেছেন। তিনি তার রেসিপি নিয়ে ভিন্ন ভিন্ন রেস্টুরেন্টে গিয়েছেন, কিন্তু রিজেক্টেড হয়েছেন। কর্নেল স্যান্ডার্স ধৈর্যের এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। কেএফসির মালিক কর্নেল স্যান্ডার্সের ভিতরে কি অপরিসীম ধৈর্য ছিল যে তিনি 1বার না 2বার না 1009বার রিজেক্টেড হওয়ার পরেও, লোকের কাছে বারবার অবজ্ঞা শোনার পরেও নিজের আত্মবিশ্বাস আর ধৈর্যে ছিলেন অটল। কি পরিমাণ আত্মবিশ্বাস ছিল তার নিজের রেসিপির উপরে যে একদিন মানুষ লাইনে দাঁড়িয়ে তার রেসিপি খাবে। 62 বছর বয়সে, যেই বয়সে মানুষ রিটায়ারমেন্টে যায়, সেই বয়সে তিনি ছিলেন কেএফসির ফাউন্ডার। একটি কথা তিনি প্রায়ই বলতেন, আই অনলি হ্যাভ 2 রুলস। তোমার সাধ্যমতো সবকিছু করো এবং তোমার সেরাটা দাও। 90 বছর বয়সে কর্নেল স্যান্ডার্স যখন নিউমোনিয়ায় মারা যান, তখন পর্যন্ত পুরো পৃথিবীর 45টি দেশে 6000 কেএফসির শাখা ছিল। 2022 সাল পর্যন্ত পৃথিবীর 150টি দেশে 25,000-এরও বেশি আউটলেট কেএফসি ওপেন করেছে। এখানে শেখার মতো সবচেয়ে বড় বিষয়টি হলো, যার মালিককে 1009বার রিজেক্টেড হতে হয়েছিল 62 বছর বয়সে, কিন্তু তিনি তারপরেও লেগেছিলেন পেশেন্স আর পারসিস্টেন্সের সাথে, এবং একদিন ঠিকই ইতিহাস সৃষ্টি করেছেন। প্রকৃতি আপনার পরিশ্রমের 1%ও বৃথা যেতে দেয় না। আপনি এফোর্ট দিয়ে ভুলে যেতে পারেন, কিন্তু প্রকৃতি ভোলে না। আপনি আম খেয়ে আমের আটি ফেলে দিয়েছেন, আপনি আমের আটি ফেলে দিয়ে সেটির কথা ভুলে গেছেন, কিন্তু প্রকৃতি ভোলে না। আপনি যেইখানে সেই আটিটি ফেলে দিয়েছেন, সেখান থেকেই প্রকৃতি তার কাজ শুরু করে। মাটিতে পড়ে যাওয়া আটি থেকে কিছুদিন পর অঙ্কুর বের হয়, একটি বড় বৃক্ষে পরিণত হয় এবং তাতে ফল ধরে। প্রকৃতি তার কাজ তখনও করে যখন আপনার সেই দিকে মনোযোগ থাকে না। আমাদের জীবনে রাতারাতি সাফল্য আসবে এটা কখনো হয় না। সফলতা অর্জন করতে গেলে পরিশ্রমের পাশাপাশি অবশ্যই ধৈর্য থাকতে হবে। প্রকৃতি যখন আপনাকে সবকিছু দিতে চায়, তখন সেই অনুযায়ী আপনার পরীক্ষাও নেওয়া হয়। আপনাকে প্রতিটা পদে পদে পরীক্ষা করা হয়। আপনি একে প্রকৃতির ট্রায়াল বলতে পারেন। আপনার ভেতরের প্রদীপ কতক্ষণ জ্বলতে পারে তা পরীক্ষা করা হয়। জেকে রলিং এর জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল তার 25 বছর বয়সে। এই বয়সেই তিনি তার মাকে হারান। মাকে হারিয়ে তিনি পুরোপুরি ভেঙে পড়েন। মাত্র 6 মাস হয়েছিল তিনি হ্যারি পটার লেখা শুরু করেছিলেন। তার প্রচন্ড আফসোস হয়েছিল, কারণ তার মা জানতেন তিনি হ্যারি পটার লিখছেন। মায়ের মৃত্যুর পরে তিনি পর্তুগালে চলে গিয়েছিলেন। 1992 সালে বিয়ে করেছিলেন। এরপরে একটি কন্যা সন্তানের জন্ম দেন, জেসিকা। কিন্তু পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করেছিল। মাত্র 13 মাস তার এই বিয়েটা টিকেছিল, তারপরেই তার ডিভোর্স হয়ে যায়। এরপরে তিনি মেয়ে জেসিকা ও হ্যারি পটারের প্রথম 3টি পার্ট নিয়ে এইডিনবার্গে চলে যান। পাবলিক ক্যাফেতে বসেই এক হাতে মেয়ে জেসিকাকে নিয়ে লিখতে থাকেন, এক হাতে কলম আর এক হাতে মেয়ে। 13 মাসের বিয়ে ভেঙে গিয়েছিল, থাকার জায়গা ছিল না। ব্রিটেনে সিঙ্গেল মাদার হিসেবে সংঘর্ষ করে জীবন পার করছিলেন।
সব দিক থেকেই তিনি ব্যর্থ হয়েছিলেন। রোলিং ডিপ্রেশনে ভুগছিলেন, আর একটা সময় তো তিনি সুইসাইড করার কথা চিন্তা করেছিলেন। চিন্তা করুন এরপরে রোলিং এর জীবন কিভাবে বদলে গিয়েছিল। তিনি এত গরিব ছিলেন যে কম্পিউটার কেনার টাকা তার কাছে ছিল না। তার নিজের লেখা উপন্যাস হ্যারি পটার ফটোকপি করানোর টাকাও তার কাছে ছিল না। 90,000 ওয়ার্ডের উপন্যাস রোলিং সেটিকে 12 বার হাতে লিখেছিলেন, কারণ তার কাছে ফটোকপি করানোর টাকা ছিল না। আর 12টা আলাদা আলাদা পাবলিশারের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু কেউই তার হ্যারি পটার পাবলিশ করতে চায়নি। এরপরে তিনি তার নিজের লেখার উপর থেকেই কনফিডেন্স হারাতে শুরু করেন, কিন্তু তিনি কখনোই ধৈর্য হারাননি। আর একদিন লন্ডনের ছোট্ট একটি পাবলিশিং হাউস ব্লুমবারি তাকে দ্বিতীয়বারের মতো সুযোগ করে দিয়েছিল। প্রকৃতির খেলা দেখুন, সেই প্রকাশনা সংস্থার সিইও তার বইটি বাড়িতে নিয়ে গেলেন, আর তার বাড়িতে থাকা 8 বছরের ছোট্ট মেয়ে যখন হ্যারি পটার পড়ল, তখন তার এই স্ক্রিপ্টটি খুব পছন্দ হলো। এরপরে যা হয়েছিল তা ইতিহাসেই লিপিবদ্ধ। এখন পর্যন্ত হ্যারি পটারের 50 কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। জেকে রলিং বিশ্বব্যাপী পুরস্কৃত হয়েছেন। তার লেখা উপন্যাসের উপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মিত হয়েছে। জেকে রলিং এর জীবন পুরোপুরি বদলে গিয়েছে। 2011 সালে ফোর্বস ঘোষণা করে তার সম্পদের পরিমাণ $1 বিলিয়ন। তিনি বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল তারকা হয়ে উঠেছেন। বর্তমানে তিনি সর্বোচ্চ উপার্জনকারী লেখকদের একজন। একজন বেকার সিঙ্গেল মাদার থেকে সর্বকালের সর্বোচ্চ বিক্রিত বইয়ের লেখিকা। শেখার বিষয় হলো এত কিছু কিন্তু রাতারাতি হয়নি। তিনি বারবার রিজেকশন ফেস করেছেন, কিন্তু কখনোই ধৈর্য হারাননি। একটানা নিজের বই নিয়ে কাজ করে গেছেন, আর ঠিকই একদিন প্রকৃতি তাকে পুরস্কৃত করেছে। আমি বলেছিলাম না, প্রকৃতি কখনো কাউকে নিরাশ করে না। আপনার যদি স্বপ্ন থাকে, আবেগ থাকে, আপনার নিজের কাজের উপরে যদি বিশ্বাস থাকে, আপনি কতবার রিজেক্টেড হয়েছেন এতে কিছুই যায় আসে না। শুধু থেমে যাবেন না। আপনি যদি এখন পৃথিবীর সবচেয়ে খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছেন, আর আপনার কাজের উপরে যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে ডোন্ট গিভ আপ। কে জানে, আপনি হয়তো পূর্বের সব রেকর্ড ভেঙে ফেলবেন। নিজের হাতেই নিজের গল্প লিখুন, আর মনে রাখবেন, খারাপ সময় অলওয়েজ আপনার পরীক্ষা নিতেই আসে। যখন মন ভেঙে যাবে তখনও আশা রাখুন, ধৈর্য ধরুন, আর শুধু পরিশ্রম করে যান। সফলতার সূর্য অবশ্যই একদিন আপনার জীবনে উদিত হবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।